hurting physically, mentally. I'm shivering. সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ইসরায়েল ইরানের মাত্র 12 দিনের যুদ্ধে উভয় দেশে যেই ধ্বংসলীলা হয়েছে, এতে বোঝা যায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাহসী জুয়া ব্যর্থ হয়েছে। ইসরায়েলের শক্তির প্রধান উৎস আমেরিকা, সেই আমেরিকার উপর ভর করে ইসরায়েলের ইতিহাসের দুঃসাহসিক সামরিক অভিযানে ইসরায়েল যে লক্ষ্য পূরণ করতে চেয়েছে, শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয়নি। উল্টা ইসরায়েলের গোমর ফাঁস হয়ে গেছে। ইসরায়েল কল্পনাও করেনি 1000 মাইল দূরের দেশ ইসরায়েলে আক্রমণ করার মতো সক্ষমতা ইরানের আছে। ইসরায়েল ইরানের মাঝখানে, ইরাক, সিরিয়া, জর্ডান, লেবানন, যদিও মাঝখানের প্রতিটি মুসলিম দেশ এখন আমেরিকা ইসরায়েলের দালাল। তারা এই যুদ্ধকালীন সময়ে ইসরায়েলের হয়ে ইরানের বিরুদ্ধে প্রক্সি যুদ্ধ করেছে। তারপরও ইরানকে দমন করা যায়নি। এই যুদ্ধ শুরু হয় একটি পরিকল্পিত ইসরায়েলি আক্রমণের মাধ্যমে। Another round of Israeli strikes hit Iran. In and around the capital, Tehran, Israeli targets seem to be expanding. বছরের পর বছর ধরে মোসাদের গোয়েন্দা কার্যকলাপের ফল হিসেবে একের পর এক গোপন অভিযান চালায় ইসরায়েল। ইরানের অভ্যন্তরে ইরানি বিশ্বাসঘাতক নাগরিকদের মোসাদের গোয়েন্দা বানিয়ে তাদের দিয়ে ড্রোন হামলার মাধ্যমে বোমা বিস্ফোরণ ঘটিয়ে শীর্ষ সামরিক কর্মকর্তা এবং বিজ্ঞানীদের লক্ষ্য করে হত্যা করে ইসরায়েল। এছাড়া প্রচলিত বিমান হামলা তো আছেই, যার লক্ষ্য ছিল সামরিক ঘাঁটি এবং পারমাণবিক স্থাপনা, যেমন নাতাঞ্জ এবং ফার্দো ঘাঁটি। তবে ইসরায়েলের লক্ষ্য শুধুমাত্র কৌশলগত অবকাঠামোতেই সীমাবদ্ধ ছিল না। আবাসিক এলাকা, কারাগার, গণমাধ্যমের অফিস এবং পুলিশ স্টেশনকেও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে, যা ইঙ্গিত দেয় যে এর পিছনে ছিল আরো বড় কৌশল। তাদের লক্ষ্য ছিল বিশৃঙ্খলা সৃষ্টি এবং ইরানের অভ্যন্তরে অস্থিরতা উস্কে দেয়া। What they did is truly unforgivable, and they should not think they can harm our country by doing this. এই যুদ্ধে ইরানের মানবিক ক্ষয়ক্ষতি ছিল ভয়াবহ। ইরানে কমপক্ষে 800 জন নিহত হয়েছে, যার মধ্যে 50 জন নারী, 13 জন শিশু এবং 5 জন স্বাস্থ্যকর্মী ছিলেন। আহত হয়েছে 5000-এরও বেশি ইরানি নাগরিক, তাদের মধ্যে প্রায় 20 জন স্বাস্থ্যকর্মী রয়েছে। ইরানের চিকিৎসা অবকাঠামোতেও বড় ধরনের ক্ষতি হয়েছে। হাসপাতাল, অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে ইসরায়েল। এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা এবং ড্রোন হামলায় অন্তত 28 জন ইসরায়েলি নিহত হয়েছে এবং 3200 জনেরও বেশি ইসরায়েলি আহত হয়েছে। 9000-এরও বেশি ইসরায়েলি বাস্তুচ্যুত হয়েছে, অর্থাৎ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। বহু ঘরবাড়ি, সরকারি ভবন এবং বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইসরায়েলের যেই অপূরণীয় ক্ষতি হয়েছে তা হচ্ছে স্থানীয়দের মনোবল ভেঙে গেছে। নেতানিয়াহুর ফাঁকা বুলিতে আর বিশ্বাস করছে না ইসরায়েলিরা। After the Holocaust all over again, we don't deserve this. Yes. 2023 সালে গাজা আক্রমণের পর থেকে লক্ষাধিক ইসরায়েলি দেশ ছেড়ে ইউরোপে পাড়ি দিয়েছে। ইসরায়েলের 3 স্তরের আয়রন ডোম, অপ্রতিরোধ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবকিছুই এখন মিথ্যা প্রমাণিত হয়েছে। ইরানি মিসাইল সবকিছু তছনছ করে দিয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এক এক করে ইসরায়েলের চরম দুরবস্থার কথা তুলে ধরছে। Iran, meanwhile, carried out another round of strikes on Israel, with the country's state TV saying it had launched a wide drone attack, while loud explosions were heard across Israel. এদিকে যুদ্ধের ধোঁয়া কাটার পরও ইরানের অভ্যন্তরে প্রকৃত ক্ষতির পরিমাণ এখনও অস্পষ্ট। এই অনিশ্চয়তা ইসরায়েল এবং আমেরিকান মিত্রদের জন্য চরম হতাশা তৈরি করেছে। কেবল সামরিক শক্তি দিয়ে কৌশলগত সাফল্য নিশ্চিত করা যায় না। ইরানের ক্ষেত্রে তাই হয়েছে। এই ব্যর্থতা মেনে নিতে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর বুক ফেটে যাচ্ছে কষ্টে। ডোনাল্ড ট্রাম্প তো রাগের চোটে অত্যন্ত আপত্তিকর ভাষায় মিডিয়ার সামনে গালি দিয়ে বসেছেন, যা ছিল আমেরিকার ইতিহাসে কোনো আমেরিকান প্রেসিডেন্টের জন্য নজিরবিহীন। But I'm really unhappy if Israel's going out this morning that have been fighting so long and so hard that they don't know what the they're doing. Do you understand that? নেতানিয়াহুর ঘোষিত প্রতিশ্রুতি ছিল ইরানের ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক কর্মসূচি ধ্বংস করে দেয়া, এবং পরোক্ষভাবে তিনি আশা করেছিলেন যে এর মাধ্যমে ইরান সরকারের পতনের পথ প্রশস্ত হবে। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ইরান দ্রুত পাল্টা জবাব দেয়। ইসরায়েলি শহর এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা বর্ষণ করে সংঘাতে
যুক্ত হওয়ার পর তেহরান আরও এক ধাপ এগিয়ে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে হামলা চালায়, যা ওয়াশিংটনকে আরও গভীরভাবে এই সংকটে জড়িয়ে ফেলে। যদিও এই হামলার পূর্বাভাস আগে থেকেই ছিল আমেরিকার কাছে, তবে এর মাধ্যমে ইরান পশ্চিমা বিশ্বকে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, আর সেটি হচ্ছে তারা চাইলে সীমান্তের বাইরেও অন্য কোনো দেশে সংঘাত করতে পারে। The powerful hand of the Islamic Republic's armed forces will not abandon it. তথ্য প্রমাণ বলছে ইসরায়েল কিছু গুরুত্বপূর্ণ সামরিক সাফল্য অর্জন করেছে। ইরানের সামরিক কমান্ডার এবং বৈজ্ঞানিক কাঠামোতে গুরুতর ক্ষতি হয়েছে, কিন্তু কৌশলগত লক্ষ্যে ব্যর্থ হয়েছে ইসরায়েল। নেতানিয়াহুর মূল উদ্দেশ্য ছিল ইরানের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা এবং তাদের পারমাণবিক কর্মসূচির এমন অংশগুলো ধ্বংস করা যেগুলো পারমাণবিক অস্ত্র বিস্তারের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কিন্তু সেই লক্ষ্যগুলো পূরণ হয়নি। এই দুঃখে নেতানিয়াহুর ঘুম হারাম। সবচেয়ে বড় ব্যর্থতা ঘটেছে পারমাণবিক ইস্যুতে। কোনো নিশ্চিত প্রমাণ নেই যে ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা বাস্তবিকভাবেই ধ্বংস হয়েছে। যদিও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা দাবি করছেন যে ইরানের কর্মসূচি কয়েক বছর পিছিয়ে গেছে, কিন্তু মার্কিন এবং ইউরোপীয় গোয়েন্দা প্রতিবেদনে তা সমর্থন করে না। হামলার আগেই স্যাটেলাইট ছবি দেখায় যে ইরানের মূল স্থাপনাগুলো থেকে সংবেদনশীল যন্ত্রপাতি সরিয়ে নেওয়া হয়েছে। তাছাড়া ইরান আগেই ঘোষণা করেছিল একটি নতুন গোপন এবং সুরক্ষিত সমৃদ্ধিকরণ কেন্দ্র নির্মাণের কথা, যেটি এই হামলা থেকে অক্ষত থেকে যেতে পারে। তাহলে কি হলো? পাগলের সুখ মনে মনেই থেকে গেল। President Trump claimed Iran's major nuclear facilities had been totally obliterated, a statement denied by the parliamentary member for Qom, where Fordo is based. এর চেয়েও গুরুতর হলো ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়াম এবং উন্নত সেন্ট্রিফিউজ পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান এখনো অক্ষত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। অনেক বিশ্লেষক আগেই সতর্ক করেছিলেন যে সরাসরি তদন্ত না করে বা পূর্ণমাত্রায় আক্রমণ ছাড়া ইরানের পারমাণবিক অবকাঠামোর আসল ক্ষতি নিরূপণ করা অসম্ভব। সেই অনিশ্চয়তা ইতিমধ্যেই বাস্তব রূপ নিচ্ছে। যুদ্ধবিরতির 2 দিন পর ইরানি পার্লামেন্টে একটি আইন পাশ করে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার সিদ্ধান্ত নেয় ইরান। ইরানের একজন সাংসদ বলেছেন, আমাদের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হলো আর আপনারা চুপ থাকলেন। এখন আবার পরীক্ষা করতে আসবেন কোন কোন স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে, যাতে তারা আবার সেগুলোতে হামলা চালাতে পারে। এই সংস্থার হঠকারিতাকে ইরান প্রশাসন আর বিশ্বাস করছে না। এই অবস্থায় ইরান একটি নতুন কৌশল বেছে নিতে পারে, তা হচ্ছে পারমাণবিক অস্পষ্টতা বা নিউক্লিয়ার অ্যাম্বিগুইটি, যেটি ইসরায়েল বহু বছর ধরে অনুসরণ করে আসছে। পারমাণবিক সক্ষমতার ব্যাপারে কাউকে স্পষ্ট কিছু না বলা এবং পর্যবেক্ষকদের প্রবেশাধিকার অস্বীকার করা, যে কাজ বহু বছর ধরে ইসরায়েল করছে, ভারত পাকিস্তান করছে, উত্তর কোরিয়া তো কাউকে পাত্তা দেওয়ার কথা চিন্তাই করে না। ইরান এখন সেই পথেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই পরিস্থিতিতে বিশ্বের পারমাণবিক কূটনীতির জন্য এক বিরাট নতুন এবং বিপজ্জনক অধ্যায়ের সূচনা করেছে। একদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, অন্যদিকে আবার পরিদর্শন এবং নিষেধাজ্ঞার দাবিও করছে। বিশেষজ্ঞদের আশঙ্কা হচ্ছে তাদের এসব ভুল পদক্ষেপ ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির পথ সহজ হয়ে যেতেও পারে। যদিও ইরান যে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে যাচ্ছে তা অনিশ্চিতভাবে প্রমাণ হলেও ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা পরিষ্কারভাবে এখন প্রমাণিত। তাদের যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিমান প্রতিরক্ষা ভেদ করে ইসরায়েলের সামরিক ঘাঁটি, গোয়েন্দা কেন্দ্র, তেল শোধনাগার এবং গবেষণা প্রতিষ্ঠানগুলোতে আঘাত এনেছে, কেবলমাত্র পারমাণবিক হামলায় এই ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আয়রন ডোম আটকাতে পারেনি, তাই তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। ইসরায়েলে এই পর্যন্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রায় 41,000 আবেদন পড়েছে ক্ষতিপূরণের জন্য। এতে ইসরায়েলের ক্ষয়ক্ষতির একটি ধারণা পাওয়া যায়। 12 দিনের যুদ্ধে ইসরায়েলের আর্থিক ক্ষতিও ছিল ব্যাপক। বেন গুরিয়ান বিমানবন্দর বন্ধ হয়ে যায়, অর্থনৈতিক কার্যক্রম স্থবির হয়ে পড়ে এবং বিভিন্ন দেশে পুঁজি পাচার বেড়ে যায়। ইসরায়েলের
ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যেমন অ্যারো এবং এহেড ব্যাপকভাবে ক্ষয়প্রাপ্ত হয়েছে। এতে মোট ক্ষতির পরিমাণ কয়েক বিলিয়ন ডলার হতে পারে। ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন বলেছেন, ইরানের সাথে যুদ্ধবিরতির প্রয়োজন ছিল ইসরায়েলকে বাঁচানোর জন্য, কারণ তারা ভয়ানকভাবে আক্রমণের শিকার হয়েছে। তাদের প্রতিরক্ষা শক্তি ফুরিয়ে আসছিল। তলে তলে অসহায় বোধ করছিলেন নেতানিয়াহু। ট্রাম্প নিজেও বলেছেন, ইসরায়েল ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। ইরানের হামলাগুলো ছিল পরিকল্পিত। দক্ষিণ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলি ড্রোন হামলার জবাবে ইরান হাইফা একটি তেল শোধনাগারে হামলা চালায়। তেমনি ইসরায়েলের পারমাণবিক গবেষণা কেন্দ্রের হামলার জবাবে ইরান তেল আবিবের কাছে ওয়াইজম্যান ইনস্টিটিউটে হামলা চালায়। সেটিকে অনেকেই ইসরায়েলের পারমাণবিক গবেষণার ক্ষেত্র বা পারমাণবিক গবেষণার সাথে সংশ্লিষ্ট মনে করে থাকেন। এই প্রতিহিংসামূলক পদক্ষেপগুলো ইরানের পরিকল্পিত প্রতিশোধ এবং তাদের প্রতিরোধ সক্ষমতা বোঝাতে চেয়েছে। দুই পক্ষই প্রাথমিক ধাক্কার পর থেকে জ্বালানি অবকাঠামো থেকে দূরে থেকেছেন। আবার হরমুজ প্রণালী বন্ধ করে দেয়া ইরানি হুমকিতে টনক নড়েছে ট্রাম্প প্রশাসন সহ ইউরোপিয়ানদের। ইসরায়েল কখনো কল্পনাও করেনি পৃথিবীতে এমন কেউ আছে যারা তাদের হাসপাতালে হামলা চালাতে পারে। তবে এই যুদ্ধের কারণে ইরানে এক গভীর সামাজিক এবং রাজনৈতিক প্রভাব পড়েছে। ইরানের বর্তমান সরকার পতনের পরিবর্তে দেশ জুড়ে জাতীয়তাবাদী আবেগ তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে নিপীড়িত এবং অর্থনৈতিক সংকটে বিভক্ত একটি সমাজ এই যুদ্ধে এক ধরনের ঐক্যের মুহূর্ত হিসেবে গ্রহণ করেছে। ইসলামিক প্রজাতন্ত্রকে নয়, বরং জাতিকে বিদেশি আগ্রাসন থেকে রক্ষা করার ধারণায় ঐক্যবদ্ধ হয়েছিল সবাই। অথচ কয়েক দশক ধরে খোমেনিদের উগ্রবাদী আগ্রাসনের বিরুদ্ধে যেই জনমত তৈরি হয়েছিল তা আপাতত নজরে আসছে না। এই সংহতির মুহূর্তটি আসে এমন সময় যখন ইরান ট্রাম্প প্রশাসনের সঙ্গে পারমাণবিক আলোচনা চলছিল। অনেকেই বিশ্বাস করছিলেন এই নতুন সংস্কারপন্থী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নির্বাচন তিনি কূটনৈতিক এবং রাজনৈতিক অর্থনৈতিক পুনরুদ্ধারে অঙ্গীকারও করেছিলেন। তিনি হয়তো কিছু ইতিবাচক পরিবর্তন আনবেন, কিন্তু পরিবর্তনের বদলে তারা দেখল তাদের দেশ বোমাবর্ষণের শিকার হয়েছে। তাই ইরানিদের কণ্ঠেও ভেসে উঠল, স্বাধীনতাহীনতায় কে বাঁচিতে চায় হে, দাসত্ব শৃঙ্খল কে পরিবে পায় হে। این قدرت و این توان در این ملت شجاع و در این نظام توانمند وجود داره که از حق خودش دفاع بکنه و دندانه‌های ইসরায়েলকে পরাস্ত করতে ইরানের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যেমন শিল্পী, ক্রীড়াবিদ, ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ নাগরিক, এমনকি জেনারেশন জেএনজি একসাথে দাঁড়িয়েছে। সাধারণ মানুষ বাস্তুচ্যুতদের আশ্রয় দিয়েছে। শিশু, চিকিৎসক, নিরীহ নাগরিকদের মৃত্যু মানুষকে এই বিশ্বাসে আনে যে এই যুদ্ধ ইরানিদের মুক্ত করার জন্য নয়, বরং দেশটাকে টুকরো টুকরো করার উদ্দেশ্যেই চালানো হয়েছে। زندگی ما والا تغییر نکرده، فقط من از تنها چیزی که ناراحتم اینه که نت ندارم. والا من هیچ تغییر تو زندگیم ندیدم، هیچی. اسرائیل برای ایران انگار یه بچه 10 ساله است. ওয়াশিংটনের দীর্ঘদিনের বিশ্বাস ছিল ইরানি সরকারকে পতনের জন্য বাহির থেকে একটি চূড়ান্ত ধাক্কা দিলেই যথেষ্ট। এবার তাদের সেই বিশ্বাস সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। নেতানিয়াহুর এই যুদ্ধ শুরু হয়েছিল ইরানের কৌশলগত হুমকি দূর করার জন্য, কিন্তু সেটি হিতে বিপরীত হয়েছে। তিনি এখন এই যুদ্ধে ইসরায়েলের দুর্বলতা প্রকাশ দেখছেন। ইরানি জাতীয়তাবাদকে জাগ্রত করেছেন এবং ইরানের মূল সামরিক এবং পারমাণবিক সক্ষমতা ধ্বংস করতে ব্যর্থ হয়েছেন। এই যুদ্ধই হয়তো আঞ্চলিক এবং কূটনৈতিকভাবে ইরানকে আরও শক্তিশালী করে তুলবে। ডোনাল্ড ট্রাম্প এবং তার দূত স্টিভ উইটকফ বারবার বলে চলেছেন ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পুরোপুরি ছাড়তে হবে, কিন্তু তেহরান স্পষ্ট করে বলেছে এটা কখনোই আলোচনার বিষয় নয়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি প্রকাশ্যে ঘোষণা করেছেন ইরান এই অধিকার কখনোই ছাড়বে না। এদিকে ট্রাম্প আবার ইঙ্গিত দিয়েছেন নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হতে পারে এবং চীনকে ইরানের তেল কেনার অনুমতি দেওয়া যেতে পারে, যেন আঞ্চলিক শান্তির দিকে অগ্রগতি হয়। ডোনাল্ড ট্রাম্পের এই সকল টোপ থেকে বোঝা যায়
আমেরিকা এই স্ন্যাপ যুদ্ধ থেকে এক গভীর শিক্ষা নিয়েছে। ওয়াশিংটন এবং তেহরান উভয়েই এখন সংকট নিরসনেই বেশি মনোযোগী। তবে ইরানের পারমাণবিক অগ্রযাত্রা আমেরিকা এবং ইসরায়েলের জন্য এখন অনেক বড় মাথা ব্যথার কারণ। এই অসমাপ্ত যুদ্ধ ইরানকে আরও বেশি অবাধ্য শিশু হওয়ার সুযোগ করে দিয়েছে। সিএনএনের একটি প্রতিবেদন অনুযায়ী এই যুদ্ধের মধ্যেও গোপন আলোচনায় যুক্তরাষ্ট্র ইরানকে $30 বিলিয়ন পর্যন্ত বেসামরিক পারমাণবিক বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন, যার শর্ত ছিল ইরান যেন পারমাণবিক অস্ত্রের সমৃদ্ধিকরণ ছেড়ে দেয়। তাতে নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং ওয়ার্ল্ড ব্যাংক, IMF সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ইরানের আটকা পড়া বিশাল অর্থের ছাড় দেয়া হতে পারে। After the strikes occurred. So what we're learning is that there are discussions about sanctions relief for Iran. There are discussions about freeing up $6 billion in Iranian funds that are currently restricted from use. There's also discussions about providing access to the Iranians to $20 to $30 billion to rebuild its civilian nuclear energy program. প্রকৃতপক্ষে উভয় পক্ষ এখন হয়তো কৌশলগত অস্পষ্টতায় স্বস্তি বোধ করছে। যুক্তরাষ্ট্র এখন আর ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বিলুপ্তির দাবি করছে না, বরং কূটনৈতিক অর্থনৈতিক সহায়তার মাধ্যমে উত্তেজনা হ্রাসের পথ খুঁজছে। অপরদিকে ইরান তার সক্ষমতা ধরে রাখতে চাইছে, কিন্তু প্রকাশ্যে নয়, বরং আড়াল রেখে। এই পারস্পরিক বাস্তবতা হয়তো যুদ্ধ থামাতে সহায়তা করতে পারে, কিন্তু মূল সমস্যাটি থেকেই যাচ্ছে এবং ভবিষ্যতে ইরান আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে। ইরান ভবিষ্যতে তার প্রক্সি যোদ্ধা হামাস, হুতি, হিজবুল্লাহকে কিভাবে আরও বেশি শক্তিশালী করে সেটিও ইসরায়েলের মাথা ব্যথার কারণ। এ বিষয়ে ইসরায়েল, আমেরিকা কিছুই জানে না, আর মুসলিম বিশ্বের মুরব্বী, মেরুদণ্ডহীন তেলতেলে আরব দেশগুলো তো পশ্চিমাদের দালালি করা ছাড়া অন্য কোনো কিছু জানার প্রশ্নই আসে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।